ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম ত্বং রামকৃষ্ণং শিরসা নমামঃ। আজকে অতীব একটি পুণ্য দিন। আজ ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ পরম পূজনীয় শ্রীবৎ স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের শুভ আবির্ভাব তিথি এবং আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে মহারাজের জীবনের কিছুটা অংশ নিয়ে কাশীধামে কিছুদিন তপস্যাদিতে কাটাইয়া নিরঞ্জনানন্দ মহারাজ হরিদ্বারে চলিয়া গেলেন। এদিকে কেদারনাথের হৃদয়ে বৈরাগ্য সঞ্চিত হইতে লাগিল। ইতিমধ্যে স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দ হরিদ্বারে যাইবার পথে কাশীতে নামিলেন এবং তাহার সংস্পর্শে আসিয়া কেদারনাথের বৈরাগ্য চরমে উঠিল। তাহার অবস্থা দেখিয়া চারুবাবু একদিন বলিলেন, আর কেন মশাই এই বেলা বেরিয়ে পড়ুন। কেদারনাথ প্রশ্ন করিলেন, কোথায় যাব? চারুনাথ বলিলেন, হরিদ্বারে নিরঞ্জন মহারাজ আছেন, আপনি কিছুদিন তার নিকটে গিয়া থাকুন, আমি পত্র লিখে দিচ্ছি। কেদারনাথ এই প্রস্তাবে সম্মত হওয়ায় চারুবাবু হরিদ্বারে পত্র লিখিয়া নিরঞ্জন মহারাজকে কেদারনাথের গৃহত্যাগের সংকল্প জানাইলেন। উত্তরে নিরঞ্জন মহারাজ অতি স্নেহপূর্ণ ভাষায় কেদারনাথকে এই পথের বিপুল বাধা বিপত্তির কথা জানাইলেন এবং কঠোর উপনিষদের ক্ষুরস্য ধারা নিশিতা দুরাত্ময় দুর্গং পতস্থং কবয়ো বদন্তি ইত্যাদি শ্লোক উদ্ধার করিয়া এই সংকল্প ত্যাগ করিতে পরামর্শ দিলেন। কেদারনাথের হৃদয়ে খুব তখন প্রবল বৈরাগ্য। তিনি অন্তরের আগ্রহ প্রতিহত করিতে অসমর্থ হইয়া চাকরি ছাড়াইয়া দিলেন এবং গৃহত্যাগ করিয়া 1899 খ্রিস্টাব্দের আগস্ট মাসে একদিন হরিদ্বারে উপস্থিত হইলেন। নিরঞ্জন মহারাজ ওই সময় একটি ছোট ভাড়া বাড়িতে থাকতেন। কেদারনাথ তাহাকে প্রণাম করিয়া বলিলেন, শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভের আশায় গৃহত্যাগ করে আপনার কাছে এসেছি। নিরঞ্জন মহারাজ ইহাতে অত্যন্ত প্রীত হইয়া তাহাকে সেখানে রাখিলেন এবং গেরুয়া বস্ত্র দিয়ে কিভাবে মাধুকরী করিতে হয় ও শ্রী শ্রী ঠাকুরের সেবা করিতে হয় ইত্যাদি সাধুচিত বৃত্তি শিখাইয়া দিলেন। কেদারনাথের আগমনের কিছুকাল পর স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের শরীর অত্যন্ত অসুস্থ হওয়ায় তিনি চিকিৎসার জন্য কলিকাতায় যাইতে বাধ্য হইলেন। প্রায় 2.5 মাস পরেও শরীর সুস্থ না হওয়ায় তিনি কেদারনাথকে লিখেছিলেন, আমার শরীর অত্যন্ত খারাপ এবং সেবাদির অসুবিধা হইতেছে, তুমি চলিয়া আসিলে ভালো হয়। কেদারনাথ পত্র পাইয়াই সঙ্গে সঙ্গে তাহার নিকটে উপস্থিত হইলেন। সেই সময় নিরঞ্জন মহারাজ ভবানীচরণ দত্ত লেনে মাস্টার মহাশয়ের একখানি ভাড়া বাড়িতে থাকিতেন এবং রাজা মহারাজ প্রভৃতি গুরু ভ্রাতাদের প্রায় তথায় যাইয়া তাহার চিকিৎসাধীন ব্যবস্থা পর্যবেক্ষণ করিতেন। এই অসুখ দীর্ঘকাল স্থায়ী হয়েছিল এবং একসময় জীবন সংকটও উপস্থিত হইয়াছিল। কেদারনাথ কলকাতায় আসিয়া একান্ত মনে একাকী দিবারাত্র নিরঞ্জন মহারাজের সেবায় আত্মনিয়োগ করিলেন। কিছুদিন পর প্রয়োজন বোধে স্বামী বোধানন্দজি মঠ হইতে প্রেরিত হইলেন, কিন্তু স্বল্পকাল মধ্যেই উভয়ে
অসুস্থ হইয়া বেলুড় মঠে ফিরিয়া যাইতে বাধ্য হইলেন। অতঃপর প্রেমানন্দজি মহারাজ সেবার ভার লইলেন। এই সময় অখিল মিস্ত্রির গলিতে অপর একটি বাড়ি ভাড়া করিয়া রোগীকে সেখানে লইয়া যাওয়া হয়। জনৈক ভক্ত ওই বাড়ির ভাড়া এবং চিকিৎসা ও পথ্যাদির সমস্ত ব্যয়ভার বহন করিতে সম্মত হন। কেদারনাথ মঠে মাত্র 3-4 দিন থাকার পরই নিরঞ্জন মহারাজের আহ্বানে পুনঃ তাহার শয্যা পার্শ্বে উপস্থিত হন এবং ইহাতে দুর্বল শরীর শীঘ্র অসুস্থ হইয়া পড়ায় তিনি কাশীতে চলিয়া যাইতে বাধ্য হন। তথায় যাইয়া কেদারনাথ স্বীয় মানসিক অশান্তি জানাইয়া নিরঞ্জন মহারাজকে পত্র লিখিলে তিনি উত্তরে তাহাকে প্রচুর উৎসাহ দিয়া লিখিলেন যে জয়রাম বাটিতে শ্রী শ্রী মায়ের নিকট যাও, তথায় আমার সহিত দেখা হইবে। নিরঞ্জন মহারাজ আশা করিয়াছিলেন তিনি শীঘ্রই সুস্থ হইবেন, কিন্তু শরীর আরো খারাপ হওয়ায় সেবার তাহার আর জয়রামবাটি যাওয়া হইল না। যাহা হোক, সকলের ঐকান্তিক যত্নে ও ঠাকুরের পরম কৃপায় তিনি দীর্ঘকাল পরে সেই যাত্রা সারিয়া উঠিলেন। স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা হইতে 1900 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ভারত ফিরিয়া আসিলে নিরঞ্জন মহারাজ পুনর্বার তাহার সহচর্য লাভের সুযোগ পাইয়া বিশেষ আনন্দিত হইলেন। 1902 খ্রিস্টাব্দে স্বামীজি যখন কাশীধামে বাস করিতে যান, তখন তিনি তাহার জন্য বাবু কালীকৃষ্ণ ঠাকুরের প্রসাদোপম বাড়িটি সংগ্রহ করিয়া দেন। ওই সময়েরই কিঞ্চিত পূর্বে প্রসিদ্ধ জাপানি শিল্পী ভারতে আসিয়া প্রাচীন স্থানগুলি দেখিবার আগ্রহ প্রকাশ করিলে স্বামীজি নিরঞ্জন মহারাজকে তাহার সঙ্গে দেন এবং ওকাকুরা, যিনি জাপানি শিল্পী, এবং নিরঞ্জন মহারাজ একসঙ্গে বৌদ্ধগয়া, আগ্রা, গোয়ালিয়র, অজন্তা প্রভৃতি দ্রষ্টব্য স্থানগুলি দর্শন করেন। ওকাকুরা নিরঞ্জন মহারাজের অমায়িক ব্যবহারে বিশেষ প্রীত হইয়া স্বামীজিকে লিখিত পত্রে অশেষ প্রশংসা করিয়াছিলেন। 1902 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির শেষে কাশীধামে স্বামীজি অত্যন্ত পীড়িত হইয়া পড়িলে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজির সহিত নিরঞ্জন মহারাজ তাহাকে বেলুড় মঠে লইয়া আসেন। মঠে আসিয়াও সেবায় নিরত নিরঞ্জন মহারাজ পাগড়ি মাথায় যষ্টি হস্তে স্বামীজির দ্বার রক্ষা করিতেন এবং ইহাতেই বিশেষ গৌরব অনুভব করিতেন। এই সেবাকালে একটি কৌতুকপ্রদ ঘটনা হয় এবং উহাতে তাহার রহস্যবোধের অভ্যাস পাওয়া যায়। স্বামীজির কৃপাপ্রাপ্ত একজন ব্রহ্মচারী 3 দিন মায়াবতী হইতে আসিয়া স্বামীজির দর্শন ভিক্ষা করেন। দ্বারে উপস্থিত নিরঞ্জন মহারাজ তাকে চিনতেন না, সুতরাং ভিতরে যাইতে দিলেন না। কিন্তু চতুর ব্রহ্মচারী ইহাতে নিরস্ত না হওয়ায় কথার অবসরে একটু সুযোগ পাইয়া দ্বারকক্ষের পায়ে ফাঁক দিয়া গলিয়া গিয়া স্বামীজির চরণ বন্দনা করিলেন। অতঃপর স্বামীজির নিকট হইতে ব্রহ্মচারীর পরিচয় পাইয়া নিরঞ্জন মহারাজ তার উপরে একটুও রাগ না করিয়া বরং অবলম্বিত কৌশলের জন্য খুব হাসিতে লাগিলেন। এই সময়ের আরেকটি ঘটনা তার নিস্পৃহতা ও চরিত্রের দৃঢ়তার পরিচয় পাই। স্বামীজি তখন কাশীতে ছিলেন। তখন কলকাতার কোনো এক ভদ্রলোক কাশীতে একটি শিব মন্দির নির্মাণ করিয়াছেন। এই সংবাদ পাইয়া স্বামীজি মন্তব্য করিয়াছিলেন যে ওই ভদ্রলোক যদি
আর্তদের জন্য সেখানে কিছু করিতেন, তবে তিনি হাজার মন্দির নির্মাণের ফল পাইতেন। লোকমুখে স্বামীজির এই মন্তব্য শুনিয়া ভদ্রলোক তথাকার উত্তর মেনস রিলিফ অ্যাসোসিয়েশনে পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম প্রচুর অর্থ সাহায্য প্রতিশ্রুতি জানান। কিন্তু কালক্রমে তাহার উৎসাহ কমিয়ে যাওয়ায় তিনি যখন প্রতিশ্রুতি অর্থের মাত্রা কম করিয়া টাকা দিতে চাইলেন, তখন নিরঞ্জন মহারাজ বিন্দুমাত্র ইতস্তত না করিয়া ওই প্রতিজ্ঞা ভঙ্গকারী দান প্রত্যাখ্যান করিলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি নিরঞ্জন মহারাজের শ্রদ্ধা ছিল অনুপম। ইহার উল্লেখ করিয়া স্বামীজি একবার একখানি পত্রে তাহার অনুকরণীয় ভাষায় লিখিয়াছিলেন, নিরঞ্জন লাঠিবাজি করে, কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যায়। বস্তুত এই দানপীঠে মানুষটির অন্তঃস্থলে যে কত কোমল, কত ভক্তি শ্রদ্ধায় পরিপূর্ণ ছিল, তাহা কেহ বাহির হইতে বুঝিতে পারিতেন না। শ্রী শ্রী ঠাকুর তাহার অনন্ত ভাব লোক সমক্ষে প্রকটিত করিবার জন্য যেসব সাঙ্গপাঙ্গকে লইয়া আসিয়াছিলেন, তাদের প্রত্যেকেরই চরিত্র লোকাতীত এবং বিস্ময়কর। অতএব বাধ্যত কঠোর হৃদয়ে নিরঞ্জন মহারাজের হৃদয়ে কোথায় কোন দেবদুর্লভ ভাব আত্মগোপন করিয়াছিল, তাহা আমরা বুঝিব কিরূপে? তার মাতৃভক্তির কিঞ্চিত পরিচয় কবি গিরিশচন্দ্রের কথায় আমরা পাই। তখন দিনে অনেক ভক্তই শ্রী শ্রী মায়ের শুধু গুরুপত্নী রূপ জানিতেন। জগৎজননী রূপে তিনি তখনও অনেকের হৃদয়ে আবির্ভূতা হন নাই। এই সময় জনৈক ভক্ত শ্রীযুক্ত দানাকালীর গৃহে উপস্থিত হইয়া ঠাকুরের বিভিন্ন প্রকারের ছবি দেখিতে পাইলেও মায়ের ছবি না দেখার কারণ জিজ্ঞাসা করিলে তিনি ঠাকুরকে দেখিয়া বলিলেন, ইনি আমার মা, ইনি আমার বাবা। এই ঘটনা উক্ত ভক্ত গিরিশচন্দ্রের নিকট নিবেদন করিলে তিনি বললেন, আমি কি প্রথম মানতুম, নিরঞ্জনই আমার চোখ খুলে দিলে। বস্তুত এই সময় অপর কেহ মায়ের স্বরূপ অবগত হইয়া থাকিলেও প্রকাশ্যে উহার প্রচার করিতেন না, মনে মনেই এই ভাব পোষণ করিতেন। নিরঞ্জন মহারাজ কিন্তু সমস্ত কার্পণ্য বর্জন করিয়া ভক্ত মহলে উহা বিলিয়া বেড়াইতেন এবং আবশ্যক স্থলে যুক্তিতর্কের দ্বারা অপরকে সমতে আনিতেন। গিরিশচন্দ্র যখন পুত্র শোকে একান্ত বিহ্বল হইয়া কোনো অবলম্বন খুঁজিয়া বেড়াইতেছিলেন, তখন নিরঞ্জন মহারাজ তাকে ওই অমোঘ ঔষধের সন্ধান দেন এবং পরে স্বয়ং তাহাকে লইয়া গিয়া কিছুদিন জয়রামবাটিতে মাতৃভবনে বাস করেন। গিরিশ বাবু জয়রামবাটি লইয়া যাইবার সময় স্বামী সুবোধানন্দ এবং ব্রহ্মচারী কানাই, হরিপদ প্রভৃতি নিরঞ্জন মহারাজের সঙ্গে লইয়া এবং তিনি সানন্দে সকলের সর্বপ্রকার বন্দোবস্তের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার বর্ধমানের পথে উচালন ও কামারপুকুর হইয়া জয়রামবাটি উপস্থিত হন। তখন 15-16 দিন অবস্থানের পর নিরঞ্জন মহারাজ ও গিরিশ বাবু ব্যতীত সকলের ফিরিয়া আসেন। গিরিশ বাবু ও নিরঞ্জন মহারাজ আরো কিছুদিন তখন ওখানে জয়রামবাটিতে মায়ের কাছে ছিলেন। আজ আমাদের পাঠের এতটাই। আজ এই পুণ্য দিনে ঠাকুরমা স্বামীজি এবং পূজ্যপাদ মহারাজের শ্রীচরণে সকলের মঙ্গল কামনা করে আমার পাঠ এখানে সমাপ্ত করব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ। নমস্কার।